সমকালীন নানা প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। জি, প্রথমেই বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আজ, যেমন স্বাস্থ্য উপদেষ্টা ক্ষোভের মুখে পড়েছেন। গতকাল এক উপদেষ্টাকে নিজেকে ফ্যাসিবাদের দোষর না থাকার প্রমাণ দিতে হলো ফেসবুকে। আজই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা না করার কথা। সব মিলে কি মনে হচ্ছে, সরকার কি জনসমর্থন ও বিএনপি সমর্থন একটু একটু করে হারাচ্ছে? ধন্যবাদ। আকাঙ্ক্ষার তীব্রতা যখন বেশি থাকে তখন মানুষের মধ্যে সন্দেহ বলি, সংশয় বলি বা ক্ষোভ বলি, সেটাও দানা বাঁধতে থাকে। আকাঙ্ক্ষার একটা তীব্রতা ছিল যে 15 বছরের একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে, এবং এই আন্দোলনটা কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল সেটা আমরা দেখেছি। ধারাবাহিকভাবে এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন থেকে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল, এবং সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল যে সরকারের পদত্যাগ, আর ভেতরের আকাঙ্ক্ষা ছিল সমস্ত বৈষম্য থেকে মুক্তি। ফলে আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যেমন আমরা একটা সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যেমন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, এবারের ছাত্র জনতার আন্দোলনে শ্রমিকরাও যখন অকাতরে জীবন দিল তখন এটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়ে নিল। যে কোনো ধরনের বৈষম্য মানুষকে পীড়িত করে, অপমানিত করে। ফলে যখন তারা দেখছেন যে যাদের বিরুদ্ধে লড়াই করলাম তারাই এখন আবার আমাদের মাথার উপর যদি বসে থাকে, তাহলে তো মানুষ একটু অপমানিত হয়। যারা লড়াই করলো, যারা জীবন দিল, যারা পঙ্গু হয়ে গেল, তারা কিছু পাবার জন্য জীবন দেয়নি, এটা ঠিক। কিন্তু যখন কেউ আহত হয়েছে বিজয়ের পরে, তারা তো চাইবে তাদের সুচিকিৎসাটা হোক। যারা নিহত হয়েছে তাদের স্বজনরা তো চাইবে তাদের মৃত্যুটা মূল্যায়িত হোক। ফলে এই মূল্যায়ন যখন ঠিক মতো হয় না, চিকিৎসা যখন ঠিক মতো হয় না, তখন আকাঙ্ক্ষার তীব্রতাটা ক্ষোভের তীব্রতায় পর্যবেসিত হয়। জি, আরেকটি বিষয় যে মির্জা ফখরুল অনেকদিন ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেননি। মাস দুয়েক আগে দেশটির সঙ্গে বরফ গলার কথা বলেছিলেন। তারপর আজ আবার বললেন যে ভারত এখনো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আসলে দুই দেশের সম্পর্ক এখন কি অবস্থায় আছে, আর বিএনপির ভারত নীতি কি বলে মনে হচ্ছে? প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন একটা নীতি থাকে, ঠিক তেমনি রাষ্ট্রের একটা নীতি থাকে। রাজনৈতিক দলের নীতির সঙ্গে সবসময় রাষ্ট্রের নীতিটা নাও মিলতে পারে, কারণ রাজনৈতিক দল ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে চলে যায়, কিন্তু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। ভারতের সঙ্গে আমাদের বেশ কিছু অমীমাংসিত দ্বন্দ্ব আছে। তার মধ্যে যেমন 54টা মানে অভিন্ন নদীর পানির হিস্যার ব্যাপার আছে। আমাদের একটা বিশাল সীমানা, সেই সীমানায় দুই ধরনের সংকট। একটা হচ্ছে কাঁটাতারের বেড়া দিয়ে একটা দেশকে অপমান করে রাখা, আর একটা হলো সীমান্তে নিয়মিতভাবে সীমান্ত হত্যা। আবার ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতির একটা বিরাট সংকট আছে অর্থনৈতিক দিক থেকে। সবচেয়ে বড় যে সমস্যাটা আছে যে এতদিন এটা এইভাবে প্রতীয়মান হয়েছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ডিফেন্ডার বা রক্ষক সেটা ছিল ভারতের শাসক দল। ভারতের জনগণের, তাদের মধ্যেও গণতন্ত্রের আকুতিতে তারা লড়াই করছেন, এটা ঠিক, কিন্তু ভারতের ক্ষমতায় যারা থাকেন তারা বাংলাদেশের রাজনীতিটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে চান। ফলে ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ বলি অথবা নানা ধরনের ভূমিকা পালন করা আমরা দেখেছি। এমনকি বাংলাদেশের ইলেকশনটা কেমন হবে সে ব্যাপারেও তাদের হস্তক্ষেপ এখানে ছিল। ফলে বাংলাদেশের জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে ভারত সম্পর্কে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে যারা ভারতের ভূমিকাটাকে একটা গণতান্ত্রিক নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা দেখতে চেয়েছিল, তারা আবার অনেকেই মনে করছেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি বাংলাদেশের রাজনীতিটাকে নানাভাবে অস্থিতিশীল করে তুলতে চাইবে। এই এই জায়গায় যে সন্দেহটা আছে, ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এই বিবেচনাটা থাকা উচিত, কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। কোনো সম্পর্ক যেমন স্থায়ী মিত্রতা, কোনো সম্পর্ক তেমনি আবার স্থায়ী শত্রুতারও নয়। এটা সম্পর্ক নির্ভর করে অর্থনীতির উপরে, আমাদের ভূ রাজনীতির উপরে, আমাদের বাণিজ্য নীতির উপরে। সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের মধ্যে। সেটা যদি না থাকে তাহলে সন্দেহ, কখনো কখনো অবিশ্বাস, এবং সেখান থেকে ভারতের সঙ্গে আমাদের সন্দেহ বিশ্বাসের সম্পর্কটা একসময় কিন্তু একটা সাম্প্রদায়িক একটা মনোভাব দ্বারাও পরিচালিত হয়।
জি, একটা অভিযোগ আছে যে উপদেষ্টা পরিষদে দেশের সব বিভাগীয় অঞ্চলে প্রতিনিধিত্ব নেই। আবার একটি বিভাগ থেকে আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। তো রংপুর বিভাগ থেকে কাউকে উপদেষ্টা পরিষদে যুক্ত করার আন্দোলনে নেমেছে কয়েকটি জেলার মানুষ। এ বিষয়ে আপনার মতামত কি? একটা জিনিস খেয়াল করুন যে উপদেষ্টা কোনো বিভাগে থাকলেই বা কি না থাকলেই কি, রাষ্ট্র পরিচালিত হয় একটা নিয়মের দ্বারা। কিন্তু মানুষ সবসময় আকাঙ্ক্ষা করে যে তাদের প্রতিনিধিত্ব থাকুক। রংপুরের ছাত্র জনতা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেটা স্ফুলিঙ্গ বলে সেটাকে তারা দাবানলে রূপান্তরিত করেছিল। সাইদের মৃত্যুর মধ্য দিয়ে সেটা ঘটেছিল। কিন্তু শুধু রংপুর নয়, রংপুর এবং রাজশাহী বিভাগ যদি আমরা দেখি, তাহলে উত্তরাঞ্চলে এই দুই বিভাগ বাংলাদেশের কৃষি পণ্যের প্রধান সরবরাহকারী, শ্রমশক্তির সরবরাহকারী, তারা আমাদের মৌসুমী ফল সরবরাহকারী, আমাদের মাছ গরু সেগুলোর সরবরাহকারী। কিন্তু দেখবেন যে অর্থনীতির নানা ক্ষেত্র বিবেচনা করলে দারিদ্র্যের আঘাতটা এই অঞ্চলেই যেন বেশি। ফলে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি হতে পারে, আমাদের একজন মানুষ যদি থাকতো, আমাদের পক্ষে যদি একটু কথা বলতো, তাহলে জনগণের প্রতিধ্বনিটা আমরা সেখানে শুনতে পেতাম। জি, এখানে যখন এটা তো নির্বাচনের মধ্যে দিয়ে হয়নি, এটা মনোনীত উপদেষ্টা। ফলে জি। মনোনীত উপদেষ্টা তখন উত্তরবঙ্গের কাউকেই কি তাদের চোখে পড়ছে না বা মনে ধরছে না? এখান থেকে একটা বঞ্চিতের মানসিকতা থেকে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে। জি, শেখ মুজিবের ছবি নিয়ে ২ দিনে বেশ কয়েকটি ঘটনা পরম্পরা আমরা দেখতে পেয়েছি। প্রথমে তার ছবি সরানো, তার প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়াও দেখেছি। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করার কথা। পুরো বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আমার কাছে মনে হয় যে এই বিষয়টা পুরোপুরি গণতান্ত্রিক চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। শেখ মুজিবের ছবি নিয়ে মাতামাতি করাটা যেমন ঠিক ছিল না, ঠিক তেমনি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটাও তো সঠিক নয়। কখনো কখনো উন্মাদনাকে প্রশ্রয় দেওয়া যায় না। উন্মাদনার মানে পরেই আসে কিন্তু অবসাদ, তারপরেই আসে কিন্তু বিষণ্ণতা। আমরা অনেক সময় দেখেছি যে আওয়ামী শাসন আমলে এত বেশি বন্দনা হয়েছে, এবং বিশেষ করে বিরোধী দলকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা, দমন পীড়ন করা, ছুঁড়ে ফেলা, এই ব্যবস্থাটা হয়েছিল, সেই মানসিকতা দ্বারা যদি এখনকার যারা ক্ষমতায় আছেন তারাও পরিচালিত হন, মানুষ কিন্তু একসময় বলবে তাহলে পার্থক্য কি হলো। আর কিছু বিষয় আছে আমাদের এখানে, যে কোনো ছবি বড় কথা নয়, কিন্তু ছবিকে কেন্দ্র করে যে মন্তব্যগুলো হয় সেটা জি, অনেক মানুষকে ভাবায়, মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়। তাহলে আমার মনে হয় যে যারা উপদেষ্টা আছেন, যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নেতৃত্বে এসছেন, তাদের তো একটা বড় দায়বদ্ধতাও আছে। মানুষের আবেগকে কখনো যেন তারা অপমান না করেন। আবার অতীতে যে প্রক্রিয়ায় কাজ হয়েছে সেই একই প্রক্রিয়াও যেন এখানে না চলে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, গায়ের জোরের সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, দমন পীড়নের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সেই ধরনের দমন পীড়ন মানুষ দেখতে চায় না। ফলে এটাও একটু খেয়াল করতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা সংবিধান থাকে সেই সংবিধানের অনেক বাধ্যবাধকতাও থাকে, আমি অপছন্দ করলেও থাকে। ফলে যতক্ষণ পর্যন্ত সেই বাধ্যবাধকতা থাকে, আইনের কারণে সেগুলোকে তো মানতেও হয়। আমি কোনো কিছুই মানবো না, এইটা কিন্তু ভবিষ্যতে আর একটা নেগেটিভ প্রতিক্রিয়া জন্ম দেবে, যার কিছু ফলাফল আমরা দেখছি। বিভিন্ন জায়গায় সমন্বয়কদের বিরুদ্ধেও নানা ধরনের বিক্ষোভ তৈরি হচ্ছে, অথচ ৩ মাসের মধ্যে তো এরকম হওয়ার কথা ছিল না। জি। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহে তাদের তো থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কেন সংশয় তৈরি হয়? এক্ষেত্রে আমাদের মনে হয় উপদেষ্টাদের একটু বিবেচনা করা উচিত, তাদের কি ভাষায় কথা বললে, কি ভঙ্গিতে কথা বললে এবং কোন বিষয় নিয়ে কথা বললে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে তারা কাজ করতে পারবেন। জনগণ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ, জনগণ এখন বেকারত্ব নিয়ে দুর্ভাবনায় আছে, জনগণ এখন আছে যে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াটা কেমন হবে। সেই সময় ছবি নিয়ে বিতর্ক, মানুষ অনেক সময় ভাবতে পারে যে আমাদের বিতর্ক কি অন্যদিকে আহ মোড় ফিরিয়ে দেওয়ার এটা চেষ্টা কিনা। জি, আজ যেমন অ্যাটর্নি জেনারেল বললেন যে বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা, কিন্তু তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের সঙ্গে যায় না। তো এখনকার প্রেক্ষিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার এমন বক্তব্য কি কোনো তাৎপর্য বহন করে কিনা? অবশ্যই, কারণ জাতির পিতা এই কনসেপ্টের সঙ্গে অনেকে একমত নাও হতে পারে, তাহলে এই গণতান্ত্রিক অধিকার তাদের আছে। জি, সাধারণত আমরা যে সমস্ত গণতান্ত্রিক দেশগুলো দেখি, যারা সামন্ততান্ত্রিক বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, জনগণের মতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এরকম যারা যে দেশে করেছেন, সে কোনো দেশে কিন্তু এরকম পিতা কনসেপ্টটা নেই। ফলে আমাদের এখানে অনেকেই বলতে পারেন আমরা তো একটা গণতান্ত্রিক সমাজ চাই, সেখানে আমরা আমাদের নেতা চাই, কিন্তু আমরা ঠিক
পিতৃত্ব এই সমস্ত কথাগুলোর সঙ্গে একটা মনে হয় যে মানে শ্রদ্ধা মিশ্রিত আনুগত্য থাকে। কিন্তু রাজনীতি তো শুধু আনুগত্য দিয়ে হয় না, রাজনীতি তো যাচাই বাছাইয়ের প্রশ্নটাও থাকে। সেই কারণে যেটা খেয়াল করতে হবে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে শেখ মুজিব বিচ্ছিন্ন ভাবে জড়িয়ে আছে। স্বাধীনতার সঙ্গে বিচ্ছিন্ন করা যাবে না, এটা যেমন ঠিক। আবার শেখ মুজিবকে না মানলে তারা ফ্যাসিবাদের দোসর, শেখ মুজিবকে না মানলে তারা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, এইরকম বয়ান এক সময় ছিল। আর এখন আবার যদি বলে যে শেখ মুজিবের কথা বললে তারা আবার ফ্যাসিস্টের দোসর, তাহলে ঘুরে ফিরতে আমরা শুধু দোসর খুঁজছি। আমাদের তখন মনে হবে না যে আমাদের যে মূল কাজ সেটা বাদ দিয়ে আমরা শুধু দোসরের বিরুদ্ধে আমাদের ছড়ি ঘুরাচ্ছি। জি, এরই সাথে আরো জানবো যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে গণভোটের বিধানও চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে আপনার অবস্থানটা কি আসলে? আমাদের দেশে গণভোটের অতীত অভিজ্ঞতাটা খুব ভালো নয়। গণভোটের নামে যে হানা ভোট হয়েছিল, সেই হানা ভোটগুলোরও ফলাফল খুব ভালো নয়। ফলে এই ধরনের গণভোটে আসলে কি হবে? আমার মনে হয় না যে গণভোটের জন্য এখনই এত আমাদের প্রয়োজনীয়তা আছে। আমাদের এখন একটা রোড ম্যাপ দরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তার সংস্কারমূলক কাজগুলো করবেন, কিভাবে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা চলে যাবে, এবং নির্বাচিত সরকারের সামনে কি ধরনের কাজ হবে। সে কারণে তো অনেকগুলো সংস্কার কমিশনও হয়েছে। এই কমিশনগুলো রিপোর্ট গুলো কিভাবে বাস্তবায়িত হবে, আমাদের মনে হয় সেদিকে যাওয়া উচিত। আমরা এই এত বেশি কাজ যেন আমাদের মাথায় না নেই, মানে বোঝাটা এত বড় করে যেন না ফেলি যেটা আমরা নিজেরাই বহন করতে পারবো না। জি, ফলে আমাদের দায়িত্বের সীমাটাও থাকা উচিত, সময় সীমাটাও আমাদের থাকা উচিত। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।